পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন ইতিবাচক হলেও নেই রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বাতিলের সুপারিশ। সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, বাস্তবায়নের জন্য রাজনৈতিক সরকারের সদিচ্ছা জরুরি। আর অপরাধ বিশ্লেষকেরা বলছেন, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না করলে কোনো কাজেই আসবে না সংস্কার। স্বাধীন পুলিশ কমিশন গঠনে আটক, গ্রেপ্তার, তল্লাশি, জিজ্ঞাসাবাদ, মানবাধিকার সহ নানা সুপারিশ করেছে সংস্কার কমিশন। মবে বল প্রয়োগের ক্ষেত্রে 5টি ধাপ অনুসরণের সুপারিশও হয়েছে। সংস্কার নিয়ে সাধারণ মানুষের মতামত নিয়েছিল কমিশন। সমীক্ষায় অংশ নেয়া প্রায় 90% মানুষ রাজনৈতিক প্রভাবমুক্ত করতে জোর দেয়। তবে নেই পুলিশের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের সুপারিশ। সাবেক পুলিশ প্রধান বলছেন, আইন করে এটি নিশ্চিত করা যাবে না। সদিচ্ছা থাকতে হবে রাজনৈতিক দল ও পুলিশ কর্মকর্তা উভয়েরই। পুলিশের যে রিফর্মসের পরে অনেক কথাবার্তা হয়েছে, অনেক সময় কিন্তু এগুলোর বাস্তবায়ন হয়নি। তার কারণ পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করার একটা প্রবণতা দেখা যায়। প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বাতিল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হলেও তা শেষ পর্যন্ত হয়নি। যদিও পুলিশের সাবেক ঊর্ধ্বতনরা বলছেন, পুলিশের ভারী অস্ত্র না থাকলে ঝুঁকিপূর্ণ অভিযান সফল হবে না। আমি দুর্ধর্ষ ক্রিমিনালকে যখন মোকাবেলা করতে যাব তখন থাকতে হবে। পাবলিক অর্ডার সিচুয়েশন, যে শৃঙ্খলা, জনশৃঙ্খলা, সেখানে যতদূর সম্ভব আমি প্রাণঘাতী অস্ত্র কম থাকলে ভালো। কিন্তু আবার দেখতে হবে যাদের আপনি মোকাবেলা করতে যাচ্ছেন সেই জনতা, তাদের কাছে অস্ত্র আছে কিনা। তাদের কাছে থাকলে আপনাকে তো প্রাণঘাতী অস্ত্র রাখতেই হবে আর কি। রাজনৈতিক প্রভাবের বিষয়টি না থাকা দুঃখজনক। এটি নিশ্চিত না হলে কোনো সংস্কারে কাজে আসবে না বলছেন অপরাধ বিশ্লেষকরা। কাউকে আমরা দেখি কোনো সদস্য তার মতাদর্শের দল যখন ক্ষমতায় আসে, তিনি পুলিশের চেয়ে রাজনীতিবিদ হয়ে ওঠার চেষ্টা করেন। অর্থাৎ সেটি হয়ে উঠতে গিয়ে তার ওই সরকার বা দলকে খুশি করতে গিয়ে বিরোধী দল বা বিরোধী মতকে হামলা, মামলা, নির্যাতনের এই কাজগুলো করেন। পুলিশ 3000-এর বেশি আইন নিয়ে কাজ করলেও বাহিনী সংস্কারে 22টি আইনের সংশোধন ও পরিমার্জন চেয়েছে কমিশন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও জাতীয় নির্বাচনের তফসিল চেয়েছে বিএনপি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে এই দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, উন্নয়ন আর দেশপ্রেমের নামে মিথ্যাচার করেছে আওয়ামী লীগ। লোক দেখানো উন্নয়নের নামে টাকা পাচার করেছে শেখ হাসিনা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রদল নেতা এটিএম খালেদের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা। এতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। অভিযোগ করেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনও চলছে ষড়যন্ত্র। এ সময় শেখ পরিবারের দুর্নীতির সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বলেন, লোক দেখানো উন্নয়নের নামে টাকা পাচার করেছে শেখ পরিবার। বাংলাদেশের উন্নয়ন এগুলো সব চাপাবাজি করে গেছে, মিথ্যা কথা বলে গেছে, ফেরেববাজি করে গেছে। উন্নয়নের মধ্যে দিয়ে তো টাকা পাচার করা যায়, লুট করা যায়। আপনি যে উন্নয়ন করেছেন, কি বাপের বাড়ির টাকা দিয়ে আপনি হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার, লাখ লাখ কোটি ডলার আপনি বিদেশ থেকে নিয়ে এসছেন। নাম কয়েকটা লোক দেখানো উন্নয়নের নামে আপনারা যে টাকা পাচার করেছেন সেটা তো বলেননি কখনো। জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে যোগ দেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। নতুন করে ভ্যাট আরোপের সমালোচনা করেন তিনি। সংস্কারের পাশাপাশি নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তিনি। শহীদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে। জুলাই ঘোষণাপত্রে 1947 থেকে সব আন্দোলনের তথ্য অন্তর্ভুক্তির দাবি জানান তিনি। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার কারণে দলগুলোর উপর হওয়া নির্যাতনের কথা তুলে ধরার দাবিও জানান তিনি। তাই এই সিন্ডিকেটকে ধরে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমান প্রজন্ম রক্ত দিয়ে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। প্রয়োজনে আবার রক্ত দিয়ে হলেও তা ধরে রাখা হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা টাউন মাঠে কর্মী সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান তরুণ যুব সমাজ চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত নতুন দেশ চায়। এজন্য আগামী নির্বাচন হতে হবে নিরপেক্ষ ও স্বচ্ছ। কালো টাকা আর পেশি শক্তির কাছে জামায়াত মাথা নত করবে না বলেও জানান তিনি। 15 বছরে আওয়ামী লীগ ও তার দোসররা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে উল্লেখ করে তাদের
খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান জামাতের আমির। ধর্ষণ লুণ্ঠন করার পরে এই দেশে মানুষের সামনে মুখ দেখানোর সৎসাহস তাদের নাই। সৎসাহস নাই বলেই তো তারা পালিয়ে গেছেন। আমরা তাদেরকে বলি না, আসেন আসেন, ফিরে আসেন, আমরা আপনাদের বিচারটা দেখতে চাই। আনুপাতিক আসন বন্টন পদ্ধতিতে নির্বাচনের দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের ৫ম কনভেনশনে এই হুঁশিয়ারি দেন তিনি। বিগত ৫৩ বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা দেশকে নতুন কিছু দিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। ইসলামী আন্দোলনের নেতৃত্বে ইসলামী শক্তিকে ক্ষমতায় আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানান চরমোনাই পীর। চাঁদাবাজি, দখলদারিত্বের রাজনীতি আর চলতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় আহত রিকশা চালক ইসমাইলের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে এক চিকিৎসক সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার হাতিরঝিল থানা পুলিশ তাদের আটক করে। পুলিশের গুলিতে আহত হয়ে রিকশা চালক ইসমাইল রামপুরা একটি হাসপাতালের সিঁড়িতে পড়েছিলেন। বারবার আকুতি জানিয়েও চিকিৎসা পাননি তিনি। হাসপাতালের গেটও খোলেননি গার্ডরা। এই অবস্থায় রক্তক্ষরণে সিঁড়িতেই মারা যান ইসমাইল। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পরেই চিকিৎসক সহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। পাঠ্যবইয়ে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দিয়ে স্বৈরাচারের দোসর হিসেবে পরিচয় দিয়েছে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এই মন্তব্য টিআইবির। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। টিআইবি বলছে, এনসিটিবির এই সিদ্ধান্ত এবং প্রতিবাদকারীদের ওপর হামলা বৈষম্যমুক্ত বাংলাদেশের চেতনা ও প্রত্যাশার সঙ্গে প্রতারণা। এনসিটিবিকে ঢেলে সাজানো এবং জবাবদিহি আওতায় আনার আহ্বান জানিয়েছে টিআইবি। নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর হুমকির পরিপ্রেক্ষিতে মানুষের সম অধিকারের প্রতিফলনমূলক গ্রাফিতি সরিয়েছে এনসিটিবি। বগুড়ায় সরকারি দামের চেয়ে বাজারে মন প্রতি ২৫০ টাকা বেশি দামে আমন ধান বিক্রি করছেন চাষিরা। এতে সরকারি গুদামে ধান দিতে আগ্রহী নন অনেকে। এই মৌসুমে নভেম্বর ও ডিসেম্বরে মাত্র ১% ধান সংগ্রহ করা হয়েছে। এছাড়া গত ৪ বছর ধরে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি খাদ্য অধিদপ্তর। বগুড়ায় প্রতি বছর চাহিদার তুলনায় গড়ে ৬.৫ লাখ মেট্রিক টন বেশি ধানের ফলন হয়। খাদ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী এ মৌসুমে জেলায় সরকারিভাবে ১২,৬১০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে গত ২ মাসে সংগ্রহ হয়েছে মাত্র ৮১ মেট্রিক টন। এবার প্রতিমণ ধানের সরকারি দাম নির্ধারণ করা হয় ১,৩২০ টাকা, অথচ খোলা বাজারের বিক্রিতে প্রায় ১,৬০০ টাকা পর্যন্ত পাচ্ছেন কৃষকরা। ফলে সরকারি গুদামে ধান দিতে তাদের আর কোনো আগ্রহ নেই। গতবার প্রতি সপ্তাহে ৩০ থেকে ৩৫ গাড়ি ধান বেচা কিনা হতো, এবার দাম বাড়ার কারণ বশবর্তী হাবেদ নামে আর। এছাড়া সিদ্ধ আর আতপ চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৮,০০০ মেট্রিক টন। লক্ষ্যমাত্রার ৫৫% চাল গুদামে দিয়েছেন মিলাররা। এতে কেজিতে ৩ টাকা করে লোকসান হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। মৌসুমের শুরুতে ধানের দাম কম থাকায় আমাদের চালের কেজিতে ২ থেকে ২.৫ টাকা লস হয়েছে। বর্তমানে ধানের দাম বেশি হওয়ায় চালের কেজিতে ৩ টাকা পর্যন্ত লস হবে। এই লস স্বীকার করেও আমরা ২১০ মেট্রিক টন চাল পরিশোধ করেছি। বাকি চালটুকু আমাদের দিতে হবে, না দিলে আমাদের জামানত বাজেয়াপ্ত হবে, লাইসেন্স বাতিলের বিধান আছে। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করে আপৎকালীন মজুদ গড়ে তোলা আর বাজার স্থিতিশীল রাখাই সরকারি খাদ্যশস্য সংগ্রহ অভিযানের লক্ষ্য বলছেন কর্মকর্তারা। আমাদের যে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে তার 50 ভাগের বেশি অলরেডি সারা দেশে ক্রয় করা হয়েছে এবং আমাদের ধান সংগ্রহ একটু স্লো হলেও আমরা আশাবাদী যে আমাদের 28 ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আমরা ধান কিনতে পারবো। গেল 14 নভেম্বর শুরু হওয়া খাদ্যশস্য সংগ্রহ অভিযান চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। রাজশাহী বিভাগে 5 বছরের মধ্যে সবচেয়ে কম আমন ধান সংগ্রহের সংখ্যা তৈরি হয়েছে। এক মাসে লক্ষ্যমাত্রা 0.7% পূরণ করতে পেরেছে খাদ্য অধিদপ্তর। কৃষকরা বলেছেন,
বাজারে সরকারি দামের চেয়ে মন প্রতি 1 থেকে 200 টাকা বেশি পাচ্ছেন তারা। এই সংকট কাটাতে ক্রয়নীতি পরিবর্তনের তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। রাজশাহী বিভাগে চলতি আমন মৌসুমে সরকারি ধান সংগ্রহে ভাটা পড়েছে। 2024-25 মৌসুমে সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র 0.7%। এর আগে 2020-21 মৌসুমে আমন ধান সংগ্রহ হয় লক্ষ্যমাত্রার 1.22%। পরের মৌসুমে হয় 12%। 2022-23 মৌসুমে সংগ্রহ হয় 0.15%। 2023-24 মৌসুমে যা 11%-এ পৌঁছায়। এবার ধানের মন প্রতি সরকারি দাম 1320 টাকা, অথচ বাজারে দাম পাওয়া যাচ্ছে 1500 থেকে 1600 টাকা। কৃষকরা বলছেন খোলা বাজারে ধান বিক্রিতে ঝামেলাও কম। ধানের দাম বাইরে একটু বেশি, 100 টাকা 120 টাকা মনে বেশি, আর সরকার নিবে 1 মাস পর টাকা দিবে, তাও বলছে যে 1320 টাকা মন। 1400-1500 টাকা দর ধান দিয়েছে, এটিতে লাভবান, আর সরকার তো কম রেটে ধান কিনছে। বিশ্লেষকরা বলছেন সরকারের ক্রয় নীতিতে বদল না আনলে সংকট কাটবে না। কৃষকের স্বার্থ বুঝেই নির্ধারণ করতে হবে দাম। সিজন শেষ হয়ে যাচ্ছে তখন বা শেষের দিকে এসে ধান কেনার চেষ্টা করে বা কেনে। এখানে এই গ্যাপটার কারণেই সরকারের প্রতি আগ্রহ, কৃষক যে ধান বিক্রি করে যে প্রপার মূল্যটা পাবে সেটা সরকারের কাছ থেকে না পাওয়ার কারণেই এই ঘটনাটা ঘটে। বাজার ও সরকারি দামের পার্থক্য কমাতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। 10 থেকে 15 দিনের চালে আমরা রিসিভ করি, তো সেই ক্ষেত্রে তারা সরকারকে এই চালটা দিয়ে দিবে, এটাই তো নিয়ম। এটা সারা বিশ্বে আছে, এগুলো এই প্রক্রিয়ায় আছে। এখন আপনি যেটা বলছেন টোটাল প্রকিউরমেন্ট সিস্টেম নিয়ে সরকার চিন্তা ভাবনা করতেছে। সরকারিভাবে রাজশাহী বিভাগে আমন ধান সংগ্রহের লক্ষ্য 56,369 টন। সংগ্রহ হয়েছে প্রায় 400 টন। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ নিয়ে আরও জানাতে নওগাঁ ও পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই নওগাঁ থেকে জানাবেন সাদেকুল ইসলাম। সাদেকুল, রাজশাহী, নাটোর এবং বগুড়া কোনো জায়গাতেই আমন ধান সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নওগাঁতে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সেখানে পূরণ হবে কিনা, আর কৃষকরা কি বলছেন এ বিষয়ে? আমি আপনাকে জানাই যে নওগাঁ কিন্তু দেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলা, কিন্তু এবারে আমরা যে লক্ষ্য করেছি যে আসলে এই সরকারি যে লক্ষ্যমাত্রা তার কিন্তু 1% কিন্তু ধান সংগ্রহ করা যায়নি। এখানকার খাদ্য কর্মকর্তারা যেটি বলছেন যে আসলে আমরা কৃষকদের দাম পাইয়ে দেওয়ার জন্যই মূলত কিন্তু ধানের দর নির্ধারণ করে থাকি। এক্ষেত্রে কিন্তু খাদ্য বিভাগ অনেকটাই সফল, কিন্তু কৃষকরা যেটি জানিয়েছেন যে তারা কিন্তু বাইরে যে দামটি পাচ্ছেন, অর্থাৎ সরকারি ক্রয় মূল্য আপনার প্রতি কেজি 33 টাকা, কিন্তু তারা বাইরেই দাম পাচ্ছেন 34 থেকে 35 টাকা। এবং যদি আপনাকে মন হিসাবে বলি যে সরকারি দর হচ্ছে 1320 টাকা, অথচ বাইরে আজকের বাজার যদি আপনাকে বলি 15 থেকে 1550 টাকা প্রতি মন ধান বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন যে শুধুমাত্র যে বাইরে ভালো দাম পাওয়া যাচ্ছে 1 থেকে 150 টাকা বেশি তা নয়, আমরা যদি গুদামে ধান দিতে চাই সেখানে কিন্তু অনেক ঝামেলা আছে। যেমন ধরেন ময়েশ্চারের সমস্যা, এখানে ঝাড়তে হবে, চালতে হবে, শুকাতে হবে, এবং সর্বোপরি এত ঝামেলার পরে যখন আমরা ধানটি দেওয়ার পরে কিন্তু আমরা নগদ টাকা পাচ্ছি না। আর আমরা যদি হাট বাজারে ধান বিক্রি করি সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ঝামেলা ছাড়াই আপনার নগদ টাকা পাচ্ছি, সঙ্গে সঙ্গে টাকা নিয়ে কিন্তু আমরা ঘরে ফিরতে পারছি। আর এখানে আমরা যদি গুদামে ধান দিচ্ছি সেখান থেকে আবার ধান বিক্রির রিসিপ্ট নিয়ে আমাদের ব্যাংকে যে লাইনে দাঁড়াতে হচ্ছে, এবং দীর্ঘ সময় অপেক্ষার পর কিন্তু আমাদের টাকাটা হাতে আসছে। এই কারণে আমরা কিন্তু উৎসাহী নই। আর যদি দামটা একটু বেশি থাকতো সেক্ষেত্রেও হয়তো কৃষকরা অনেকটা উৎসাহিত হতো। এক্ষেত্রে তারা যেটি বলছেন যে শুধুমাত্র এই প্রকিউরমেন্ট নয়, আমরা দেখেছি যে গত 2-3 বছর ধরেই কিন্তু ধান কোনোভাবেই সংগ্রহ সফল হচ্ছে না, এবং এক্ষেত্রে কিন্তু সরকারের যে আপনার ক্রয় নীতি সেটি কিন্তু আসলে অনেকটা পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করছেন চাষিরা। আর আমি যদি আপনাকে চাল সংগ্রহের কথা বলি যে এইখানে কিন্তু জেলায় 17,500 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, কিন্তু ইতিমধ্যেই প্রায় 70% চাল কিন্তু সংগ্রহ হয়েছে। এবং খাদ্য বিভাগের কর্মকর্তারা যেটি বলছেন যে এখানে চাল সংগ্রহ কিন্তু শতভাগ সফল হবে, কিন্তু ধান সংগ্রহ কোনোভাবেই সফল হবে না। এবং তারা যেটি বলছেন এখানকার যারা রাইস মিল মালিক যারা এখানে চাল দিচ্ছেন
খাদ্য গুদামে। তারা যেটি বলছেন যে প্রতি কেজিতে তাদেরকে কিন্তু 5 থেকে 60 টাকা ক্ষতি স্বীকার করে কিন্তু চাল দিতে হচ্ছে শুধুমাত্র লাইসেন্স বাঁচানোর সাথে। সেক্ষেত্রেও তারা কিন্তু সরকারের সাদেকুল, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার পাবনার পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, আমাদের সহকর্মী সাদেকুল যেটি জানাচ্ছিলেন নওগাঁর পরিস্থিতি, যে সেখানে ধান সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি কখনোই পূরণ হবে না, এই বছর পূরণ হবে না। তো আপনি পাবনার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? কৃষকেরা কি ধান দিচ্ছেন গুদামে? আসলে আপনি জানেন যে পাবনা কিন্তু এই ধান উৎপাদনের একটি অন্যতম জেলা উত্তরবঙ্গের। আর আমরা এখন যে খাদ্য গুদামে এসেছি, এই গুদাম সহ পাবনা জেলার কোনো খাদ্য গুদামেই কিন্তু সরকারের লক্ষ্যমাত্রা কিন্তু নির্ধারণ হয়নি, সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি, এবং এর ফলে কিন্তু ধান ও চাল সংগ্রহের অভিযান কিন্তু একদম থমকে দাঁড়িয়েছে। কৃষকরা খাদ্য গুদামে ধান বিক্রি করতে আগ্রহী না হওয়ায় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে কিন্তু পাবনাতে। আর বাজারে ধানের দাম কিন্তু বেশি হয়, এই সংকটের প্রধান কারণ হিসেবে বলছেন কিন্তু কৃষকরা। পাশাপাশি সরকারি ধানের ক্রয় মূল্য যেখানে নির্ধারণ করা হয়েছে 1320 টাকা মন, সেখানে ধানের বাজার মূল্য কিন্তু রয়েছে 1500 থেকে 1600 টাকা মন দরে বিক্রি হয়েছে আজকেও। আর আপনি জানেন যে 17 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমন ধান সংগ্রহের অভিযান কিন্তু শুরু হয়। আর এই সময়ের মধ্যে পাবনায় এবার আমন সংগ্রহের কিন্তু লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2617 টন। এর ফলে কিন্তু এখন পর্যন্ত কিন্তু 1% কিন্তু ধানও কিন্তু পাবনাতে সংগ্রহ হয়নি, কিন্তু এই জেলায় এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা কিন্তু এর ফলে কিন্তু পূরণ হয়নি। আর কৃষকরা বলছেন যে এই খাদ্য গুদামগুলোতে ধান দিতে গেলে তারা বিভিন্ন সময় ব্যাপকভাবে নাজেহাল হন, যে কারণে কৃষকরা বলছেন যে বাজারে যেহেতু দাম বেশি, 200 থেকে 250 টাকা মন দরে বেশি পাচ্ছেন, সেহেতু খাদ্য গুদামে কিন্তু 200-250 টাকা কম পাচ্ছেন। এর ফলে কিন্তু তারা হাট বাজারে কিন্তু ধান বিক্রি করছেন, যে কারণে সরকারের এই ধান সংগ্রহ অভিযান একদম কিন্তু আপনার থমকে গেছে। এই ছিল আসলে আমার কাছে ধান সংগ্রহের সর্বশেষ। নওগাঁ এবং পাবনা থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় আহত রিকশা চালক ইসমাইলের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে এক চিকিৎসক সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানাতে রাজধানীর হাতিঝিল থানা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, গ্রেপ্তার হওয়াদের মধ্যে কারা কারা রয়েছেন আর তাদের সর্বশেষ অবস্থান কোথায়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় কিন্তু এই ঘটনাটি ঘটে। আমরা ঘটনাটির মানে এই 5 মাস পরে এসে যেভাবে জানতে পারলাম, কিন্তু মূলত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরে বিষয়টি সামনে আসে। সেই 19 জুলাই যে ঘটনাটি ঘটেছিল, রাজধানীর রামপুরায় ডেল্টা হেলথ কেয়ার সেন্টার নামে যে হাসপাতাল আছে, সেই হাসপাতালের সামনে পুলিশের গুলি খেয়ে আহত অবস্থায় এক রিকশা চালক সেই হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করেছিলেন এবং তাকে চিকিৎসার আকুতি জানিয়েছিলেন, কিন্তু নির্দেশনা থাকার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ সেদিন গেট খোলেনি, সহযোগিতার জন্য এগিয়ে আসেনি সেখানকার নিরাপত্তা কর্মীও। কিন্তু এই ঘটনায় তারা সাড়া না দিলেও আকস্মিকভাবে সেখানে একজন চিত্রগ্রাহক ছিলেন এবং তার সেই চিত্র লেন্সে ধরা পড়ে এই ঘটনাটি, এবং এতদিন পরে, এত মাস পরে এসে সেই ছবিটি পুনরায় ভাইরাল হলে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপারটি আবারও নতুন করে নজরে আসে এবং সেই বিষয়টি নজরে নিয়ে গতকাল বিকেলে হাতিঝিল থানা পুলিশ ডেল্টা হেলথ কেয়ার সেন্টারে অভিযান চালায়। যে চিকিৎসায় অবহেলায় মৃত্যু, এই অভিযোগকে সামনে রেখে অভিযানটি চালানো হয় এবং এই অভিযোগের ভিত্তিতে সেখানে একজন চিকিৎসক, 2 জন গার্ড এবং নিরাপত্তারক্ষী, নার্স সহ মোট 5 জনকে আটক করে নিয়ে আসে হাতিঝিল থানা পুলিশ। গতকাল রাত পর্যন্ত তাদেরকে আটক দেখিয়ে থানায় রাখা হয়েছিল। আজ সকালে তাদেরকে সিএমএম কোর্ট মানে নিম্ন আদালতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এই অভিযোগ দেখিয়ে পাঠানো হয়েছে। কি অভিযোগে মানে কি মামলা আসলে তাদেরকে দেওয়া হয়েছে, আগের মামলা নাকি নতুন করে মামলাটি দেওয়া হয়েছে, সেই ব্যাপারে আমরা এখনো জানতে পারিনি, কেননা তাদেরকে ইতিমধ্যে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে এবং
যিনি তদন্তকারী কর্মকর্তা তিনিও সাথে আছেন, তার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। এখন পর্যন্ত এ ব্যাপারে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনিও আমাদেরকে খোলসা করে জানাতে পারেনি। তিনি এই যে আটকের ব্যাপারে নিশ্চয় তথ্যটি নিশ্চিত করেছেন এবং তিনি বলছেন যে কোর্টের মাধ্যমে ব্যাপারটি জানানো হবে। হাতিঝিল থানা থেকে জানাচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আবারও শুরু হয়েছে এলপি গ্যাসের সিলিন্ডার কেটে স্ক্র্যাপ লোহা হিসাবে রিরোলিং মিলে বিক্রি। সম্প্রতি বাগেরহাটে 400-র বেশি সিলিন্ডার আটকের পর সামনে এসেছে বিষয়টি। এতে গ্যাস বিপণনে বিপর্যয়ের শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া আইন অনুযায়ীও সিলিন্ডার কাটা নিষিদ্ধ। বাজার দখলে নিতে অস্বাভাবিক কম দামে ডিলারদের সিলিন্ডার দিচ্ছে কিছু এলপি গ্যাস বোতলজাতকারী প্রতিষ্ঠান। আর এ সুযোগেই কিছু অসাধু ডিলার ভালো সিলিন্ডারকেই স্ক্র্যাপ বানিয়ে বিক্রি করছে রিরোলিং মিলে। বুধবার বাগেরহাট মাওয়া সড়কের ফকিরহাটের টাউন নোয়াপাড়ায় আটক হন 3 স্টারের মালিক কালু মিয়া। এরপর তার কাছে পাওয়া যায় 400-র বেশি সিলিন্ডার। এসব কেটে রিরোলিং মিলে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে এই অভিযোগ অস্বীকার করে কালু মিয়া বলছেন, ব্যবসায় টানা লোকসানের কারণে কিছু সিলিন্ডার বিক্রির চেষ্টায় শুধু করেছিলেন তিনি। আমরা লস খাওয়ার কারণে আমাদের বিজনেসটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার ফলে এখন এই কিছু সিলিন্ডার ছিল, এগুলো ব্যাংক ইন্টারেস্ট দিতে পারে না, এই জন্য অল্প কটা সিলিন্ডার এদের কাছে বিক্রি করে দিচ্ছি। এরা কাইটা নিয়ে কি করছে এটা হলো এদের ব্যক্তিগত বিষয়। এদিকে 1991 সালের বিস্ফোরক আইন অনুযায়ী সিলিন্ডার কাটা বা আকৃতি পরিবর্তনের সুযোগ নেই। এতে থাকে বড় দুর্ঘটনার শঙ্কা। সেই লোহা গলানোই অপচয় হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রা। স্ব কোম্পানির ছাড়া অন্য কারোর অধিকার নাই এই সিলিন্ডারকে আকার আকৃতি পরিবর্তন বা কোনো বিকৃত করার অথরিটি নাই। কিন্তু এখানে অহরহ তারা এই অবৈধ কাজগুলো করতেছে, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ব্যবসায়ীরা আরো বলছেন, 3 স্টার নামে বেশ কয়েকজন এলপি ডিলারশিপ নিলেও 3-4 বছর ধরে কোম্পানির সঙ্গে তাদের কোনো ব্যবসা নেই। রিসেন্টলি লোহার একটা মূল্য বৃদ্ধি পাইছে, আমার সিলিন্ডারটা ওয়েটটা ভালো এবং ওয়েট বেশি, যার কারণে এটা বিক্রি করে কিছু লাভবান হওয়া যায়। যার কারণে আমার সিলিন্ডারকে বেছে নিয়ে আমার সিলিন্ডারকে এইভাবে স্ক্র্যাপিং করে বিভিন্ন রিরোলিং মিল সব বিভিন্ন স্ক্র্যাপিং জায়গায় মানে পয়েন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এদিকে সিলিন্ডার কেটে স্ক্র্যাপ হিসেবে বিক্রির অভিযোগে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ। এই ঘটনা এই যত এলপিজি আবার কোনো সিলিন্ডার আর নতুন করে এখানে কেউ কাটতে পারবে এটা আবার আমি আশা করছি সেটা আর সেই সুযোগ কেউ পাবে না। এটা আমাদের নজরদারির ভিতরে থাকবে সবসময়। বাগেরহাটে আগেও চট্টগ্রাম কুমিল্লায় এভাবে সিলিন্ডার কাটার ঘটনায় মামলা নিয়েছে পুলিশ। তবে তদন্তের কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এসিতে দেখা যাবে টেলিভিশন, ব্যবহার করা যাবে ইন্টারনেট, এমন সুবিধা মিলছে ফ্রিজেও। আধুনিক এসব ইলেকট্রনিক্স পণ্য কেনা যাচ্ছে বাণিজ্য মেলায়। নতুন ডিজাইনের সঙ্গে কেনাকাটায় নগদ ছাড় পাচ্ছেন ক্রেতা, তাই এসব পণ্যের স্টলে নজর সবার। এছাড়া ক্রেতা আকর্ষণে কিস্তি সুবিধা সহ ফ্রি হোম ডেলিভারিও দিচ্ছেন বিপণন প্রতিষ্ঠান। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। আন্দোলনের 34 দিন পার হলেও এখনও পান্থকুঞ্জ পার্কের ওপর দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসেনি সরকার। পরিবেশবাদীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। ফ্যাসিবাদী সরকারের আমলের জনবিরোধী এই প্রকল্প বাতিলে অন্তর্বর্তী সরকারের সময়ক্ষেপণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সবুজ পান্থকুঞ্জ এখন রুক্ষ মরুভূমি, পুরো উদ্যানে মৃত গাছের আর্তনাদ। পান্থকুঞ্জ রক্ষার দাবিতে সেখানে গত 10 ডিসেম্বর থেকে টানা 36 দিন ধরে পান্থকুঞ্জ প্রভাতী সংঘ এবং বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা অবস্থান করছেন। শহরের এক টুকরো সবুজ রক্ষায় কষ্টকর আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। সরে যেতে বিভিন্ন মহলের চাপ থাকলেও অনড় তারা। বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের পরে এই প্রকল্পগুলো হচ্ছে আবার রিভাইজ হবে এবং পরবর্তীতে এই ধরনের পরিবেশ বিধ্বংসী যেসব প্রকল্প এবং জনবিরোধী যেসব প্রকল্প সেগুলো হচ্ছে বাতিল হবে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে দেখতে পাচ্ছি যে এই প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং এই জন্যই 2000 গাছ কাটা হয়েছে। এক দফা বসেছিলেন সচিব সহ, সেতু সচিব সহ, কিন্তু তারপরে তাদের কাছ থেকে আমরা কোনো আর আশানুরূপ কোনো বক্তব্য পাইনি।
ঢাকা বিশ্বের অন্যতম বায়ু দূষণের শহর হলেও এখানে পার্ক, উদ্যান, সবুজ এলাকা প্রয়োজনের তুলনায় 10% নেই। ঢাকা শহরে ক্রমাগতভাবে আমরা যেভাবে খাল, জলাভূমি, আমরা যেভাবে সবুজ বলয়, গাছপালা, পার্ক, উদ্যান আসলে ধ্বংস করে ফেলছি কোট আনকোট উন্নয়নের নামে কিংবা দখল দূষণের নামে, এটি অত্যন্ত বাজে প্রবণতা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে মগবাজার রেল ক্রসিং থেকে পলাশী মোড় পর্যন্ত সংযুক্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নগর পরিকল্পনাবিদরা জানান, সড়কটি নির্মিত হলে কাঁটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় যানজট আরও বাড়াবে। এই ধরনের ফ্লাইওভার কেন্দ্রিক প্রকল্প সারা বিশ্বে কিন্তু পরিত্যাজ্য। শহরের ভিতরে ব্যক্তিগত গাড়িকে যদি উৎসাহিত করা হয়, গণপরিবহনকে উৎসাহিত না করে নিচের রাস্তাটা যেখানে গণপরিবহন চলে, প্রচুর রিক্সা চলে, সেই রাস্তাটা আরো সংকটে পড়বে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গণপরিবহনের মাত্র 1.5% চলাচল করে। প্রকল্প বাস্তবায়নে হাতিরঝিল অংশে ভরাট করা হয়েছে, কেটে ফেলা হয়েছে পান্থকুঞ্জের অনেক গাছ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ি হয়ে রাঙামাটি, সাজেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে যেতে গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। সেতুর বেহাল দশার কারণে কয়েক কিলোমিটার ঘুরে পৌঁছাতে হয় গন্তব্যে। 5 টনের বেশি মালামাল নিয়ে চলাচল নিষিদ্ধ হলেও তোয়াক্কা করছেন না চালকেরা। দুর্ঘটনা ও ভোগান্তি এড়াতে পাকা সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। দীঘিনালা লঙ্গুদি সড়কের চৌমুনি এলাকায় সম্প্রতি অতিরিক্ত কাঠ বোঝাই করে ট্রাক চলাচলের কারণে খুলে পড়ে বেইলি ব্রিজের পাটাতন। এতে রাঙামাটির লঙ্গুদুর সাথে খাগড়াছড়ি সহ সারা দেশে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। প্রায় 2 দিন সড়কে ভারী পণ্য ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকে। 1990 সালে নির্মিত সেতুটিতে ঝুঁকি এড়াতে 5 টনের বেশি ভারী যান চলাচল নিষেধ থাকলেও মানা হচ্ছে না। এতে সেতুর ক্ষতির পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। বেইলি ব্রিজটা অতি ঝুঁকিপূর্ণ বর্তমানে, যেমন এটাকে 2-3 বার অলরেডি ভেঙে পড়ছে। রাস্তা ক্রসিং এর সময় গাড়ি অনেক সময় একটার সাথে একটা বেজে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। দীঘিনালা লঙ্গুদু সড়ক, দীঘিনালা সাজেক ও পানছড়ি সড়কে এমন আরও কয়েকটি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত পাকা সেতু নির্মাণের দাবি স্থানীয় ব্যবসায়ীদের। সরকার এগুলো যদি পাকা ব্রিজ করে তাহলে বর্তমানে এখানে ওই পর্যটক হিসেবে দুর্ঘটনা থেকে মানুষ একটু রেহাই পায়। সড়ক বিভাগ বলছে, ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের পরিবর্তে পাকা সেতু নির্মাণের প্রকল্প চলমান। আমরা একটি ওয়াটার অলরেডি দিয়ে দিয়েছি, আরেকটির আপনার রয়েছে, প্রোগ্রাম পাস হয়েছে, আমরা ইতিমধ্যে 10 আগের দিকে যাব। বাকি 3টা হয়তো আস্তে ধীরে এই পিএমপি প্রোগ্রামের মাধ্যমে আগামী 2-1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো। খাগড়াছড়িতে ছোট বড় 8টি বেইলি ব্রিজ রয়েছে, সবগুলোই বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুরোপুরি জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার মাঝামাঝি সময় এসে বিক্রি নিয়ে উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। মেলায় নতুন ডিজাইনের বাহারি ইলেকট্রনিক্স পণ্য আলাদা নজর কাটছে ক্রেতাদের। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে দেখা যাবে টেলিভিশন, ব্যবহার করা যাবে ইন্টারনেটও। শুধু এসি নয়, এমন সব সুবিধা পাওয়া যাবে ফ্রিজেও। আধুনিক এমন সব ইলেকট্রনিক্স পণ্য কেনা যাচ্ছে বাণিজ্য মেলায়। নতুন ডিজাইনের সাথে পণ্য কেনায় নগদ ছাড়ও পাচ্ছেন ক্রেতারা। তাই তো টিভি, ফ্রিজ সহ ইলেকট্রনিক্স পণ্যের এসব স্টলে ব্যাপক ভিড় সবার। যখন শোরুমে আসতো তখন আমরা দেখতে পারতাম না, এখন মেলায় আসছি, এই জিনিসটা আসছে, এখন কোম্পানি এটা নতুন করে তৈরি করে সাপ্লাই দিবে। যেগুলো আমরা বাহিরে আসলে সচরাচর পাই না, সেগুলো যদি আনা হয় আমার মনে হয় খুবই ভালো হবে। যেহেতু এই মেলাটাকে সবাই প্রেফার করে, বছরে একবারই হয়, তো একটু চেঞ্জ হওয়া উচিত। যত দিন যাচ্ছে মেলায় পণ্য বিক্রিও তত বাড়ছে। ক্রেতা আকর্ষণে কিস্তির সুবিধাসহ ফ্রি হোম ডেলিভারিও দিচ্ছে বিপণন প্রতিষ্ঠানগুলো। আলহামদুলিল্লাহ, আমাদের কাস্টমার রেসপন্স খুবই ভালো সাড়া পাচ্ছি। এছাড়া আমাদের এয়ার কন্ডিশনের পাশাপাশি আমাদের 32 ইঞ্চি এলইডি ডিসপ্লে সহ রেফ্রিজারেটর, এআই প্রযুক্তি সহ স্মার্ট প্রযুক্তির রেফ্রিজারেটর মার্কেটে নিয়ে এসেছি, যেগুলো আমরা প্রদর্শন করেছি। আলহামদুলিল্লাহ, গ্রাহক প্রচুর সাড়া পাচ্ছি। মেলায় স্টলগুলোর মধ্যে প্রক্রিয়াজাত খাবারের দোকানে ভিড় বেশি। কিছুটা কম দাম সহ ফ্রি অফার থাকায় বিক্রিও হচ্ছে প্রত্যাশা মতোই। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দিন ধরে নিখোঁজ পোষা বিড়াল মিনি। তার খোঁজ পেতেই মধ্যরাতে হাতিরঝিল থানায় রামপুরার নাহার বেগম করেছেন জিডি। তিনি অভিযোগ করেছেন, গায়ে আঁচড় কাটায় বিড়ালটিকে বস্তায় ভরে ফেলে দিয়েছেন প্রতিবেশী। পরে উদ্ধার চেষ্টার আশ্বাস দিয়েছে পুলিশ।
ইট কাঠ কংক্রিটের এই শহরে ছোট্ট এই ফ্ল্যাটে নিজেদের সঙ্গে জায়গা করে দিয়েছেন 15টি বিড়ালকে রামপুরার বাসিন্দা নাহার বেগম। এদেরই একটি ছিল মিনি। অথচ মধ্যরাতে সেই নাহারকেই দেখা গেল রাজধানীর হাতিরঝিল থানার ডিউটি অফিসারের কামরায় বসে কাঁদতে। তবে তখন নানা কাজে ব্যস্ত পুলিশ কর্মকর্তারা। এই কান্নার কারণ জানতে চাইলে তিনি বলছেন, গায়ে আঁচড় কাটায় বিড়ালকে বস্তায় ভরে ফেলে দিয়ে এসেছেন তার প্রতিবেশী। আজকালের ভিতরে বিড়ালটা বাচ্চা দিব কইরা নাই সময় মহিলা রাতে মাঝে কামড় দিছে তো মহিলা বাচ্চা আপনার ফোন নাম্বার বলেন। মহিলার কত অনুরোধ করে ফোন করে কইলাম কই ফালাইছেন আপনি কোন চেপ বলে না। শত ব্যস্ততা ও টানাপোড়েনের এই শহরে মানুষের জন্যই কান্নার ফুরসত নেই। সেখানে পোষা প্রাণীর জন্য এই নারীর মমতা নজর কেড়েছে অনেকের। বিড়াল আমার সন্তানের মতো মনে হয়। তারা কি মারা যাবে? আমাদের কোন অধিকার আল্লাহ পাক দিছে তাদেরকে মেরে ফেলার? আমার ভালো লাগে না তাকে আমি তাড়াই দিব, তাকে তো মারার অধিকার দেয় না। বিড়ালটিকে ফিরে পেতে থানায় সাধারণ ডায়েরি করেছেন নাহার বেগম। উদ্ধার চেষ্টার কথা জানিয়েছে পুলিশও। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।